কত টাকা বললি? 200 টাকা, কাল ফেরত দিয়ে দেব। সে তো দিবি, কিন্তু আমি এখন কোথা থেকে দেব? মুশকিল হয়ে গেল রে, বইটা না কিনলে নয়। কি বই রে, 200 টাকা দাম? আগে 200 নয়, 750 টাকা দাম। কুড়িয়ে বাড়ি আমার কাছে যা আছে তাতে হবে না, আরো 200 লাগবে। অর্গানিক কেমিস্ট্রির উপর একটা বই, বাইরের বই। কি হবে পড়ে? পাশ করার কদিন পরেই তো বিয়ে হয়ে যাবে, তারপর সব কেমিস্ট্রি রান্না করে। এই, বাজে বকিস নি তো। ঠিক আছে, বাজে বকবো না। বইটা কালকেও পাওয়া যাবে। আজ না নিলে কেমিস্ট্রি সাবজেক্টটা উবে যাবে না। আজ নেবার দরকার নেই, কাল নিবি। তুই তো আজকেই রাতারাতি বইটা মুখস্থ করে ফেলছিস না। দূর, ওই বইটা পড়ে থাকবে নাকি? আমি এই বইটার খোঁজ অনেক দিন ধরে করছিলাম। আজ ওই কোণের দোকানের ছেলেটা আমাকে ডেকে বলল, দিদি, যে বইটা খোঁজ করছিলে সেটা দোকানে এসে গেছে। একজন অর্ডার করেছিল, কিন্তু এখনো নিতে আসেনি। 2 দিন ধরে বইটা পড়ে আছে, আপনি যদি নেন দিয়ে দেবো। কিন্তু আমার কাছে অত টাকা তো নেই রে, গোটা 50 টাকা পড়ে আছে। কিরে, তুই একটা জলজান্ত পুরুষ মানুষ, আর তোর কাছে 200 টাকা নেই? কি করব বল, মাথার ওপর তো বাবা নেই। আগে মায়ের পেনশনের টাকা থেকে হাত খরচ পেতাম, মা চলে যাওয়াতে সেটাও বন্ধ হয়ে গেল। আর কত দাদার ঘাড় ভাঙবো। এমনি খুব খারাপ লাগে পয়সা নিতে, যদিও দাদা নিজে থেকেই জিজ্ঞেস করে টাকা দেয়, তবুও লজ্জা লাগে। অদিতি আর সৌমিত্র প্রেসিডেন্সিতে, একজনের বিষয় কেমিস্ট্রি আর আরেকজনের বাংলা। কলেজে ঢুকেই কয়েকদিনের মধ্যে পরিচয় আর বন্ধুত্ব। 2 বন্ধু, বন্ধুত্ব বেশ ভালো। তোর দাদা কোথায় কাজ করে রে? অদিতি জিজ্ঞেস করলো। ও ইস্টার্ন রেলের একজন অফিসার, ফেয়ারলি প্লেসে পোস্টিং। তুই চিনিস দাদার অফিস? এমনি কোনোদিন যায়নি, তবে ফেয়ারলি প্লেস চিনি। তবে চল, তো দাদার কাছেই ধার করব। না রে, সেটা খুব খারাপ লাগবে। বাড়ি হলেও কথা ছিল, অফিসে গিয়ে টাকা চাইতে পারবো না। আরে কাল দিয়ে দেবো তো, আজকে কাউকে চেনা পাচ্ছি না, তাই জোর করছি। ঠিক আছে, যা বলার আমি তো দাদাকে বলবো, তোকে কিছু বলতে হবে না। এখন চল তো, এটুকু উপকার তোকে করতেই হবে। বইটা চলে গেলে আবার পাওয়া মুশকিল হবে। কলেজ স্ট্রিট থেকে ডালহৌসি পাড়া খুব একটা দূর নয়। স্ট্যান্ড রোডের ধারেই ফেয়ারলি প্লেস। ডেজিগনেশনটা সৌমিত্র জানতই। দোতলায় অফিস খুঁজে পেতে খুব একটা কষ্ট হলো না। অফিসে পৌঁছে নাম বলতেই একজন বয়স্ক ভদ্রলোক বেশ সমীহের সঙ্গে একটা কাগজের টুকরো আর পেন বাড়িয়ে দিয়ে নাম লিখে দিতে বললেন। লেখা হয়ে গেলে একজন পিয়নকে দিয়ে একটা দরজা বন্ধ ঘরের মধ্যে পাঠিয়ে দিল। মিনিট 2 পরে পিয়নটি এসে বলল, সাহেব ভেতরে ডাকছেন। অদিতি সৌমিত্রকে ফিসফিস করে বলল, সাহেব আবার কে রে? জানি না। সিদ্ধার্থ চেয়ারে বসে কি একটা ফাইল মনোযোগ দিয়ে পড়ছিল। ওরা ভেতরে ঢুকতেই ইশারা করে সামনের চেয়ার দুটো দেখিয়ে দিল। অদিতি বসে চেম্বারের ভেতরটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মিনিট খানেক পরে ফাইলে ঘসঘস করে একটা কিছু লিখে ফাইলটা টেবিলের উপর রেখে সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, কি ব্যাপার হঠাৎ? কটা টাকার খুব দরকার, একটা বই কিনতে হবে, সেই জন্যই এসেছি, সৌমিত্র বলল। ঠিক আছে, সে দেওয়া যাবে। কিছু খেয়েছিস? সৌমিত্র কোনো কিছু বলার আগেই পিয়নকে ডেকে টোস্ট আর কফি আনতে বলে দিয়ে সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, কি বই? অর্গানিক কেমিস্ট্রির উপর একটা বই। অর্গানিক কেমিস্ট্রি? তাতে তোর কি হবে?
অদিতি এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুলল। না, ওর নয়, বইটা আমার দরকার। আজ না কিনলে কবে পাওয়া যাবে বইটা তার ঠিক নেই। 200 টাকা দিলেই হবে, আমি কাল ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। সিদ্ধার্থ দুজনের মুখের ওপর চোখ বুলিয়ে নিল। কোনো কথা না বলে পার্স থেকে 200 টাকা বার করে অদিতির হাতে ধরিয়ে দিল। তারপর সৌমিত্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর কিছু লাগবে? সৌমিত্র উত্তর করলো না। সিদ্ধার্থ আবার পার্স থেকে 100 টাকা একটা নোট বার করে সৌমিত্রের হাতে দিল। কলেজ স্ট্রিট থেকে বইটা কিনে নিয়ে অদিতি বলল, 100 টাকা পেয়েছিস, কিছু খাওয়া? ভালোই আছিস, বাড়িতে মায়ের হাতে রান্না মৌজ করে খাচ্ছিস, এখানে আমার ঘাড় ভাঙছিস। কতদিন তোর এইভাবে চলবে? দেখি কতদিন চলে। এই, তুই কি রান্না করতে পারিস? কিচ্ছু না। সে কি রে, বিয়ে হলে বর পিটতে পিটতে বাড়ি থেকে বার করে দেবে। শোন, আমার একটা আইডিয়া আছে। আমি একজন এক্সিকিউটিভ শেফকে বিয়ে করব। তাহলে আমাদের বন্ধুত্বের মধ্যে কারোর চান্স নি বল? অন্তত আমাকে একবার চান্স দিয়ে দেখ। একবার মানে? আমি কি রোজ একজনকে চান্স দেবো নাকি? দেখ, আমি রোজ রাতে রুটি তরকারি করি, দাদারা আবার ভালোই শিখে গেছি। ভবিষ্যতে এক্সিকিউটিভ না হতে পারলেও রাঁধুনি ঠিক হয়ে যাব। আর দিনের বেলা সকালে একটা হোম ডেলিভারি সার্ভিস থেকে ভাত, ডাল আর তরকারি দিয়ে যায়। দাদা মাছ মাংস খান না বলে আমারও জোটে না। বেশ চিন্তার ব্যাপার, দাদাকে একটা বিয়ে করতে বল। সেগুড়ে বাতলি। কেন রে? দাদা আজ পর্যন্ত ভালোভাবে কোনো মেয়ের মুখের দিকেই তাকালো না, শুধু পড়া আর বই। তুই তো দেখলি কত সুন্দর দেখতে, বয়সও বেশি নয়, আমার থেকে মাত্র 4 বছরের বড়। হায়ার সেকেন্ডারি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়া, আর পাশ করার প্রায় সঙ্গে সঙ্গেই সরকারি চাকরি। আমার ছোট মাসি কত চেষ্টা করলো বিয়ে দেবার, ঘাড় পাতলে তো। এখন আবার এক নতুন উপসর্গ জুটেছে, প্রতি রবিবার বিকেল বেলা বেলুড় মঠে গিয়ে বসে থাকা। কে জানে সাধু টাধু না হয়ে যায়। যাকে ওসব ছাড়, চল কিছু খাই। টোস্টকে কিছু হয়নি, কথা দিচ্ছি কাল তোকে মোগলাই পরোটা আর চিকেন কষা খাওয়াবো। আর তোর দাদার টাকাটা নিয়ে আসবো, তুই দিয়ে দিবি। সৌমিত্র বলল, আমি কিন্তু কাল থেকে কদিন আসবো না রে। সে কি রে, তাহলে তোর দাদার টাকাটা ফেরত দেবো কি করে? কথার খেলাপ হয়ে যাবে। তুই যাবি কোথায়? আমাদের ট্রেকিং অ্যাসোসিয়েশনের একটা ক্যাম্প হবে পুরুলিয়ায়, 10 দিনের জন্য। তোর সঙ্গে দেখা হবে সেই সামনের মাসে। দেখা হলো প্রায় 15 দিন বাদ। সৌমিত্র জানালো একটা সুখবর আছে, একটা চাকরি পেয়ে গেছি রে, স্কুলে পড়ানো। ভালো কথা। না, খুব একটা ভালো নয়। পুরুলিয়ায় এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, ওনাদের একটা গ্রুপ একটা স্কুল চালায়, একদম গরিব বাচ্চাদের জন্য লেখাপড়া, খাওয়া দাওয়া সবকিছু চ্যারিটিতে চলে। সে তো ঠিকই আছে। না রে, ঠিক নয়। খুব একটা কিছু মাইনে দিতে পারবেন না ওনারা, তাই মাস্টার টিকে না। আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সরাসরি না করিনি। অত কম টাকায় আমার পোষাবে না, তারপর কলকাতা ছেড়ে জঙ্গলের মধ্যে। আমি বলেছি পরীক্ষার আগে কোনো কিছু বলতে পারবো না, যদি করি রেজাল্ট আউটের পর জানিয়ে দেবো। এর মধ্যে সৌমিত্রকে আবার তার ছোট মাসির বাড়ি যেতে হয়েছিল। প্রায় মাস 2 বাদে দেখা, দুজনের রেজাল্ট বের হওয়ার পর। তুই ঠিকই বলেছিলি, বেকার অত পয়সা দিয়ে কেমিস্ট্রির বইটা কিনেছিলাম, আর পড়া হবে না। কেন রে? আমার হবু বর কোনো আপত্তি করছে না, তবে মনে হয় আর পড়া হবে না। তোর বিয়ে? সে কি রে, কবে?
এটা গুড নিউজ না ব্যাড নিউজ? যদি ব্যাড নিউজ হয় বাবাকে বলে দিই বিয়ে আমি করছি না। বাবা আবার কি করবে? বিয়ে তো করছি আমি। কাকে বিয়ে করবি? আমাকে? ধুস, ঠিক সময়ই জানতে পারবি। চল, আজ তোকে চাও আর চিলি চিকেন খাওয়াবো। রাতেই জানতে পারলো সৌমিত্র, দাদাই জানিয়ে দিল। ঘটনাটা ঘটেছিল এইরকম ভাবে। পুরুলিয়া চলে যাবার দিন দুয়েক পরে এক রবিবার হঠাৎ দেখা হয়ে গেল সিদ্ধার্থের সঙ্গে অদিতির। অদিতি বেলুড়ের এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল সকালবেলায়। দুপুরে সেইখানেই ছিল। হঠাৎ বলল, চল বেলুড় মঠ ঘুরে আসি। মাঠের মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল সিদ্ধার্থের সঙ্গে। সুন্দর পুরুষ, দু চোখ ভরে একটু দূর থেকে দেখল সিদ্ধার্থকে। তারপরে কি মনে করে এগিয়ে গিয়ে সোজাসুজি বলল, কিছু মনে করবে না, সৌমিত্র না আসাতে আমি ঠিক সময় টাকাটা দিতে পারিনি। এই প্রথম বোধহয় সিদ্ধার্থ সোজাসুজি তাকালো অদিতির দিকে। টাকাটা হাতে নিয়ে একটু হেসে থ্যাংক ইউ বলল। পরের রবিবারও কোনো কাজে বেলুড় যাবার দরকার পড়ে গেল অদিতির। এবার একা। সিদ্ধার্থের সঙ্গে আবার দেখা। তার পাশে দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখতে দেখতে টুকটাক কথা বলতে লাগলো। হঠাৎ বলে বসলো, উপরে দক্ষিণেশ্বর, তাই না? জানেন, আমি কোনোদিন দক্ষিণেশ্বর যাইনি, শুনেছি খুব সুন্দর জায়গা। অবাক বিস্ময় সিদ্ধার্থ তাকালো অদিতির দিকে। আপনি কলকাতার মেয়ে, দক্ষিণেশ্বর দেখেননি? না। আজকেই চলে যান, এখান থেকে নৌকো করে ওপারে দক্ষিণেশ্বরে যাওয়া যায়। আমাকে একটু নিয়ে যাবেন? সিদ্ধার্থ অনেকক্ষণ তাকিয়ে থাকলো অদিতির দিকে, সম্মতিসূচক মাথা নাড়ল। তারপরের রবিবারের মধ্যে আরো কাছাকাছি চলে এলো অদিতি। মন দেওয়া নেওয়া, কথা দেওয়া সবই হয়ে গেল। অদিতি নিজেই আশ্চর্য হয়ে গেল। অনেক চিন্তা করেও সৌমিত্রকে জানাতে পারল না। অদিতিদের বাড়ি দৌড়দৌড়ি, অদিতি আর তার মায়ের সঙ্গে ঘুরে ঘুরে বিয়ের কেনাকাটা, অনুষ্ঠান বাড়ির বুকিং, ক্যাটারার, প্রায় সবকিছু এক হাতে সামলালো সৌমিত্র। অদিতির মা বাবা, হবু জামাই আর তার ভাইকে প্রায় ভগবানের আশীর্বাদ পাওয়ার মতো ভাবলেন। বিয়ে মিটে যাওয়ার পর পাশের ঘরে সৌমিত্র অদিতির পাশে এসে বসে বলল, বৌদি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তাই? এতদিন লাগেনি, কিন্তু হঠাৎ তুমি বলছিস কেন রে? বারে, বৌদি হলো গুরুজন, তার সঙ্গে কেউ তুতকারি করে নাকি? হয়ে গেছে তোর গুরুজন হতে। যাই হোক, আমি কিন্তু তুইই বলবো, কোনোদিন তুমি বলবো না। তাতে আমার আপত্তি নেই। আপত্তি থাকলেই বা শুনছে কে? বৌভাতের দিন সকাল থেকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটল। বিকেলের একটু আগে ধুতি পাঞ্জাবি ছেড়ে পাজামা প্যান্ট পরে একটা স্যাক গুছিয়ে নিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো সৌমিত্র। বৌদি, আমি আসছি। মানে? মানে চাকরিতে জয়েন করতে যাচ্ছি, কাল জয়েনিং ডে। বুঝলাম না, কিসের চাকরি? কোথায়? কেন, দাদা বলেনি তোমাকে? সেই যে বলেছিলাম পুরুলিয়ার টিচারের চাকরি পেয়েছি। দাদাকে জানিয়েছি তো। দাদা প্রথমে রাজি হয়নি, পরে হয়েছে। কিন্তু তুই তো বলেছিলি অল্প টাকার মাইনে ওই কাজ করবি না, কলকাতা ছেড়ে যাবি না। না গো, ডিসিশন চেঞ্জ করলাম। ওদের জানিয়ে দিয়েছি চাকরিটা করব, ওরা কালকে জয়েন করতে বলেছে। অদিতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সৌমিত্রের দিকে। বৌদি, তাহলে আসি। স্যাকটা তুলে নিয়ে এক পা এগোতে অদিতি দৌড়ে এসে সৌমিত্র সামনে দাঁড়ালো।
সৌমিত্র দেখলো অদিতির চোখ ভরে রয়েছে জলে, সামান্য ছোঁয়ায় গড়িয়ে পড়বে। সৌমিত্র হাসলো। কি হলো? তুই তুই একবারও মনের কথাটা জানালি না কেন? বল বল। আবার হাসলো সৌমিত্র। আমি আসছি, ভালো থেকো।